হাই ভিউয়ার্স, ম্যাথ মস্তির সাকিব ইউটিউব চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজ আমরা পার্সেন্টেজের সেকেন্ড পার্টটা দেখে নেব। দেখো এখানে বলছে এরিয়া ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ। এগুলো আমরা ক্লাস 9-8-এ শিখেছিলাম, 8-9-এ শিখেছিলাম যে এরিয়া ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ ওয়ার্ক, মোট কতটা কাজ হয়েছে সেটা কীভাবে বের করবো, কতগুলো মানুষ কাজ করছে এবং তারা কতদিন ধরে কাজ করছে। এক্সপেন্ডিচার, মোট কত খরচ হবে সেটা কীভাবে বার করবো। প্রাইস ইন্টু কোয়ান্টিটি, কতটা রেটে দেওয়া হচ্ছে এবং কতটা পরিমাণ দেওয়া হচ্ছে। এক্সপেন্ডিচার আবার এটাও বলা যেতে পারে যে প্রাইস ইন্টু কনজামশন, কতটা টাকা দেওয়া হচ্ছে এবং কী পরিমাণ খরচ করা হচ্ছে। ভলিউম ইকুয়াল টু এরিয়া ইন্টু হাইট। আচ্ছা, এই যে জিনিসগুলো লেখা আছে, একটা বিশেষ টাইপের অঙ্ক থেকে পার্সেন্টেজে আসে, সেখানে কি হয়, দুটো জিনিসের মাল্টিপ্লিকেশন কনস্ট্যান্ট হয়। মানে হয়তো এরকম অঙ্কে বললো যে ম্যান এত পার্সেন্ট, মানে ম্যানের যে টোটাল কোয়ান্টিটি এত পার্সেন্ট বেড়ে গিয়েছে, তাহলে ডের পরিমাণটা, মানে কাজ করার পরিমাণটা, কাজ করার দিনের পরিমাণটা কি পরিমাণ বাড়াতে বা কমাতে হবে, যার ফলে ওয়ার্কটা কিন্তু আনচেঞ্জ থাকবে। তাহলে একইভাবে এরকম বলবে কোনো জিনিসের প্রাইস এত পার্সেন্ট বেড়ে গিয়েছে, তাহলে কোয়ান্টিটি কি পরিমাণ বাড়াতে বা কমাতে হবে, যার ফলে এক্সপেন্ডিচারটা কিন্তু আনচেঞ্জ থাকবে। তাহলে আমরা কি বুঝলাম, এই টাইপের অঙ্ক যত থাকবে সেইগুলো করার জন্য আমরা এই জিনিসগুলো মনে রাখবো। কী জিনিস মনে রাখবো, যে দুটো জিনিসের গুণফল মাল্টিপ্লিকেশন যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সেই ধরনের সমস্ত অঙ্ক আমরা এই পদ্ধতিতে করব। আবারও বলছি, কোনো সূত্র অবস্থা নয়, জাস্ট চেষ্টা করব, বোঝার চেষ্টা করব কীভাবে করতে হয়। যেমন দেখো, একটা অঙ্ক এসএসসি সিজিএল 2022 সালে এসছে। কি অঙ্ক বলছে, ইফ দ্য প্রাইস অফ পেট্রোল ইজ ইনক্রিজড বাই 28%। দেখো পেট্রোলের দাম কিন্তু, পেট্রোলের দাম কি হলো, বেড়ে গেল। কত পার্সেন্ট? 28% বেড়ে গেল। বাই হোয়াট পার্সেন্টেজ শুড দ্য কনজামশন বি ডিক্রিজড। তাহলে বলছে কনজামশন, দেখো প্রাইস বেড়ে গেল, তাহলে কনজামশনটা কি পরিমাণ কমাতে হবে, যার ফলে বলছে শুড দ্য কনজামশন বি ডিক্রিজড বাই দ্য কাস্টমার বা কনজিউমার ইফ দ্য এক্সপেন্ডিচার অন পেট্রোল রিমেইনস আনচেঞ্জড। এই কথাটা দেখো, যেটা বলেছিলাম দুটি জিনিসের মাল্টিপ্লিকেশন কনস্ট্যান্ট হতে হবে, এই যে রিমেইন আনচেঞ্জড, লক্ষ্য করো। তাহলে এটাকে কি হবে, অপরিবর্তিত রাখতে হবে। কোনটাকে অপরিবর্তিত রাখতে হবে? এক্সপেন্ডিচারকে আমরা কিন্তু অপরিবর্তিত রাখবো। কারেক্ট টু ডেসিমাল প্লেস বলে 4খানা অপশন দেওয়া আছে। দেখো আমরা যখন পার্সেন্টেজে প্রথম অঙ্ক করেছিলাম, 28% মানে কি বলবো, 28% মানে 28/100, কাটাকাটি করো, 4 7 28, 4 25 100। তার মানে কি বুঝতে পারলাম, ইনক্রিজ হয়েছে, মানে 28% যদি বাড়ে, তাহলে দেখো আমি যেরকম করে লিখবো যেটা আগে ছিল। তাহলে এটা যদি এক্সপেন্ডিচার হয়, এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচারটাকে কি করতে হবে, এক্সপেন্ডিচারটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে আগে যেটা ছিল সেটাকে আমি নিচে লিখবো, নিচে কত ছিল, আগে ছিল 27 আর আগে ছিল 25, তাহলে 25টাকে নিচে লিখলাম। আর বেড়েছে, যেহেতু কত বেড়েছে, 25-এর মধ্যে কত বেড়েছে, 7 বেড়েছে, তাহলে 25-এর সঙ্গে যদি 7 যোগ করা যায়, বেড়ে কত হলো, তাহলে 25 + 7 মানে 32 হলো। তাহলে আমি কি বললাম, নিচের অংশটা হলো আগে ছিল। সবসময় আমি কি করবো, প্রত্যেকটা অঙ্কে নিচে যেটা লিখবো সেটা হলো আগে ছিল, আর উপরে কি হলো, যেটা পরে হলো। তাহলে আমাকে কি বলছে, আগে ছিল 25, এখন সেটা 7 বাড়লো, পেট্রোলের দাম কত বাড়লো, 32 হলো। তাহলে 7 বাড়লে 25 থেকে 7 বাড়লে 32 হয়। তাহলে আমাকে বলছে যদি এক্সপেন্ডিচারকে যদি সেম রাখতে হয়, যদি রিমেন আনচেঞ্জ রাখতে হয়, তাহলে কি করতে হবে, কনজামশনটাকে কি পরিমাণ ডিক্রিজ করতে হবে। লক্ষ্য করো, যদি এই এক্সপেন্ডিচারকে কনস্ট্যান্ট রাখতে হয়, যদি রিমেন আনচেঞ্জ রাখতে হয়, মানে এটাকে যদি অপরিবর্তিত রাখতে হয়, তাহলে কি করবো, আমি কনস্ট্যান্ট করার জন্য, এইটাকে পুরোপুরি কাটার জন্য, মানে কাটাকুটি করে পুরোপুরি একটা কনস্ট্যান্ট ভ্যালু 1 আনার জন্য আমি কি করব, উপরে 25 বসিয়ে দেবো আর 32টা নিচে বসিয়ে দেবো। তারপরে কি হবে, উপরের 32-এর সঙ্গে নিচে 32 কেটে যাবে, উপরের 25 সঙ্গে নিচে 25 সঙ্গে উপর 25 কেটে যাবে। তাহলে কি হবে, সেক্ষেত্রে একটা কনস্ট্যান্ট ভ্যালু 1 চলে আসবে। তাহলে প্রত্যেকটা অঙ্ক এইভাবে করলে সহজে করা যাবে। এবার লক্ষ্য করো, আমি কি বললাম, নিচে যেটা থাকে সেটা কি আগে ছিল, উপরে যেটা কি সেটা হলো পরে হলো। তাহলে আগে দাম ছিল 32, এখন দাম হলো 25, তাহলে কতটা কমলো, তাহলে কমলো হলো 7। তাহলে কতর মধ্যে 7 কমলো, 32-এর মধ্যে কমলো 7। তাহলে 100-এর মধ্যে কত কমবে, যদি পার্সেন্টেজের অঙ্ক, তাহলে বলেছে না যে পার্সেন্টেজ কত হবে, ইফ দ্য এক্সপেন্ডিচার অন পেট্রোল রিমেইনস আনচেঞ্জড, পার্সেন্টেজ শুড দ্য কনজাম্পশন বি ডিক্রিজ। তাহলে পার্সেন্টেজ বার করতে বলেছে, তাহলে 100-এর মধ্যে কত, 4 8 32, 4 25 100, তাহলে 7 25 কত, 175। এটাকে 8 দিয়ে ভাগ করো, 175, 8 2 মানে 16, 1 15, 8 1 8,
তাহলে 21-এর কাছাকাছি যাচ্ছে, 21-এর কাছাকাছি কোথায় অ্যান্সার আছে 21। দেখো এটা সলভ করাই যেত, আরো সলভ করে এখান থেকে 800 কত বললো 7 দিলে, কিন্তু আমি বলেছিলাম কম্পিটিটিভ এক্সামের অ্যাপ্রোচ কি হবে, পুরোপুরি সলভ করা নয়, অঙ্কের অ্যান্সার বুঝতে পারলে ঠিকই বার হয়ে যাওয়া। তাহলে যেহেতু আমরা বুঝতে পারলাম 21.88, তাহলে আর তো ওখানেই সলভ করে দেবো, শেষ করে দেবো ওখানে। এখানে বলছে Bosch's working hours per day were increased by 15% and his wages per hour were increased by 20%. By how much percent did his daily earnings increase? যেটা এসএসসি সিজিএল মেন্স 2019 সালে করেছিল। সবসময় একেবারে প্রথাগতভাবে কোনো জিনিস ছোটস্থ না করে চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে জিনিসটা আমাদের কী বলতে চেয়েছে। যেমন দেখো এখানে বলছে আওয়ার্স পার ডে, মানে প্রতিদিনই কাজের সময়টা কী হয়েছে, বেড়েছে। তাহলে ও প্রতিদিন যতটা কাজ করতো তার থেকে বেশি কাজ করবে এখন। আর এটা কী হবে, তারপরে তার প্রতিদিনে বলছে ওয়েজেস পার আওয়ার, প্রতি ঘন্টার যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিকটাও 20% বেড়ে যাবে। তাহলে দেখো একটা ছেলে তার প্রতিদিনের কাজ করা, মানে প্রতিদিনের কাজ করার সময় যদি বাড়ায়, ঘন্টায় যেটা বাড়ায়, ঘন্টায় প্রতিদিন কাজ করার সময় যদি বাড়ায় এবং তার ফলে প্রতি ঘন্টায় তার পারিশ্রমিক যদি বেড়ে যায়, তারপরে কী হবে, তারপরে সেই ছেলেটার আয় বাড়বে, আর্নিং বাড়বে। তাহলে আমি বলতে পারি যে আর্নিংটা কী হবে, তাহলে প্রথমে বলছে 15% কী হয়েছে, কাজের সময় বাড়িয়েছে। 15% মানে কত, 15% মানে হলো 15/100, কাটাকাটি করো, 5 3 15, 5 20 100। আমি বলেছিলাম আমার স্টাইল কী হবে, সবসময় নিচে থাকবে আগে কত ছিল আর উপরে থাকবে এখন কত হলো। তাহলে আগে যদি সময়টা যদি 20 ঘন্টা কাজ করতো, এখন 20-র মধ্যে 3 বেড়েছে, তাহলে 20-র সঙ্গে 3 যোগ করে কত 23, তাহলে এখন 23 ঘন্টা কাজ করছে। তাহলে আর্নিংটা কীভাবে পাবো, কতক্ষণ ধরে প্রতিদিনে কতক্ষণ কাজ করে এবং এই প্রতিদিনে কতক্ষণ কাজ করার উপরে প্রতিদিনে প্রতি ঘন্টায় সে কত করে পারিশ্রমিক পায় তার সঙ্গে গুণ করতে হবে। এখন প্রতি ঘন্টায় পারিশ্রমিক কত করে বেড়েছে, 20%। এখন আমরা জানি কি 20% মানে কত, 20% মানে হয় 1/5, 1/5। তাহলে আগে মানে নিচে লিখবো, আগে যদি 5 টাকা ইনকাম করতো প্রতি ঘন্টাতে, তাহলে এখন সে কী হয়, প্রতি ঘন্টাতে 6 টাকা করে ইনকাম করে। এবার লক্ষ্য করবে সবসময় না একেবারে মুখ বুঝে কাটাকাটি করার চেষ্টা করবে না। আমাদেরকে এখানে জিজ্ঞাসা করেছে বাই হাউ মাচ পার্সেন্ট, 100-র মধ্যে বার করতে বলেছে। তাহলে 100-র মধ্যে যদি বের করতে হয় তাহলে নিচে 100 আনতে হবে। এখানে লক্ষ্য করো 5 × 100, নিচে 100 চলে এসছে। আমি কিন্তু তার ইচ্ছা করে এখানে 3 × 6 2 10 × 20 কাটাকাটি করবো না, নিচে 100 চলে এসছে মানে তো ভালোই হয়েছে। 3 6 18 8 হাতে রইল 1, উপরে গুণ করছি, 3 6 18 হাতে রইল 1, 6 × 12 1 13। তাহলে 100-র মধ্যে বাড়লো কত 38, আর 100-র মধ্যে যেটাকে বাড়ে সেটাই বলে পার্সেন্টেজ। তাহলে কত উত্তর হলো 38%। দেখো এখানে বলছে দ্য প্রাইস অফ রাইস ফলস বাই 35%, তাহলে চালের দাম 35% কমে গিয়েছে। হাউ মাচ এক্সট্রা কোয়ান্টিটি রাইস ক্যান বি বট, তাহলে অতিরিক্ত কত পরিমাণ চাল কিনতে হবে বা আনতে হবে উইথ দ্য মানি, ওই টাকায়। দেখো এখানে উইথ দ্য মানি, তার মানে কিন্তু মানি রিমেন আনচেঞ্জড, যেটা বলেছিলাম দুটি জিনিসের গুণফলটা কনস্ট্যান্ট হতে হয়। তাহলে উইথ দ্য মানি দ্যাট ওয়াজ সাফিসিয়েন্ট টু বাই 104 কেজি অফ রাইস প্রিভিয়াসলি। এই যে প্রিভিয়াসলি কথা বলে দেওয়া আছে, তার মানে আগে যে পরিমাণ চাল কেনা হতো তার কোয়ান্টিটি এখানে বলে দেওয়া আছে 104। আমাদেরকে কী বার করতে বলছে যে হাউ মাচ এক্সট্রা কোয়ান্টিটি রাইস ক্যান বি বট, কতটা এক্সট্রা চাল কিনতে হবে। আমি কিছুক্ষণ আগেই বললাম একই গল্প, 35% মানে 35/100, 5 7 35, 5 20 100। এখন আমাকে যে পরিমাণ খরচ হবে, খরচটা কিন্তু সেম, এক্সপেন্ডিচারটা কি সেম রাখতে হবে। এক্সপেন্ডিচারটা কীভাবে আসবে, চাল কতটা পরিমাণ চাল কেনা হয়েছিল, আগে যদি 20 কেজি কেনা হতো, এখন কি হচ্ছে 7 কি হচ্ছে বলছে, দেখো দাম এখানে কথা বলছে প্রাইস অফ রাইস, তাহলে আগে যদি 20 টাকা দাম হতো এখন সেটা 7 টাকা কমে গিয়েছে, তাহলে এখন দাম কত 13। তাহলে দামটা দিলাম, দামের সঙ্গে কি কনজাম্পশন হিস্ট্রি ব্যবহার করতে হবে, কতটা ব্যবহার। তাহলে বলো এখানে এমন কি দেব যার ফলে কি হবে, এক্সপেন্ডিচারটা সেম থাকবে। আমি এক্ষুনি বললাম এক্সপেন্ডিচার সেম রাখার জন্য, কনস্ট্যান্ট রাখার জন্য এখানে যেটা থাকবে সেটাকে কি করবো উপরে বসিয়ে দেবো, আর নিচে যেটা উপরে যেটা থাকবে সেটাকে কি করবো নিচে বসিয়ে দেবো। তাহলে কি কাটাকাটি করে 1 চলে আসবে, 1 মানে কি কনস্ট্যান্ট। এখন আমাদের কোশ্চেন কি ছিল, কতটা পরিমাণ এক্সট্রা রাইস কিনতে হবে। তাহলে আগে কিনতাম 13 কেজি চাল বা 13 ইউনিট চাল, এখন কিনছি 20 ইউনিট চাল, তাহলে কতটা এক্সট্রা কিনছি, 7 ইউনিট এক্সট্রা কিনছি। 7 ইউনিট কি করছি, এক্সট্রা কিনছি। এখন আমাদের বলে দেওয়া আছে যে আগে কত ইউনিট চাল কিনতাম 104, তাহলে আগে এখানে কি দেখতে পাচ্ছি আগে চাল কিনতাম 13, 13 ভ্যালু কত দেওয়া আছে 104। 13 ভ্যালু যদি 104 হয়
আমাকে 7 ভাগে কী করতে হবে, বের করতে হবে, মানে এক্সট্রা চাল কত কিনতে হবে সেটা বের করতে হবে। 13 সঙ্গে কত গুণ করলে 104 হয়, দেখো 3 রয়েছে 4 রয়েছে, 3 সঙ্গে কত গুণ করলে 4 হয়, 3 8 24, 8 গুণ করে সাধারণত 4 হতে পারে। তাহলে দেখো তো 8 গুণ করে 3 8 24 4 হাতে 2, 8 1 কে 8 2 10, তাহলে 8 গুণ করতে হচ্ছে, নিশ্চয়ই এখানেও 8 গুণ করতে হবে, 27 56, 27 56, তাহলে 56 কেজি এক্সট্রা চাল কি হবে, কিনতে হবে, 56 কেজি হয়ে গেল অ্যান্সার। দেখো এখানে বলছে প্রাইস অফ রাইস ইজ ডিক্রিজড বাই 25% and therefore a person can purchase 30 কেজি মোর রাইস ইন দ্য সেম এক্সপেন্ডিচার। বলছে চালের দাম 25% কমে যাওয়ার কারণে একটা ব্যক্তি 30 কেজি আরও বেশি চাল কিনতে পারে একই খরচে। ইফ এক্সপেন্ডিচার ইজ রুপিস 5400, দেন হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল প্রাইস অফ রাইস পার কেজি। তাহলে যদি এখন দাম 5400 হয়, তাহলে আগে অরিজিনাল দাম কত ছিল সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা দেখো, যদি তোমাদের মনে থাকে, যদি তোমরা আমার ভিডিও লক্ষ্য করে থাকো, 2018 সালের মিসলিনিয়াসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা ডিসকাস করেছিলাম, সেই কোশ্চেনে একেবারে হুবহু একই টাইপের অঙ্ক আমি আলোচনা করেছিলাম। সেখানে কি ছিল, সেই যদি অঙ্কটা দেখি আমরা, এখানে বলছে 25% দাম কমার ফলে যদি কোনো জিনিসের দাম যাই থাকুক না কেন, সেই দামের 25% যেটা কমেছে, তাহলে 25% দামটা তো কমেছে আমাদের, তাহলে 25%টা হলো এই 30 কেজি বেশি পাওয়ার জন্য দায়ী। তার আমরা বলতে পারি যে 25%টা আসলে আমাদেরকে 30 কেজি রাইস দিতে পারছে নতুন দাম অনুসারে। তাহলে 25%-এর জায়গায় যদি 100% মানে পুরো টাকাটা আমি যদি দিয়ে দিই, পুরো টাকাটা যদি আমি নিয়ে আসি, তাহলে 100% আনতে হবে। তাহলে 25 সঙ্গে 4 গুণ করলে, মানে আমি কি বলতে চাইলাম, 25% দিয়ে আমি 30 কেজি চাল পাচ্ছি নতুন দাম অনুসারে, মানে কমে যাওয়ার পরে দাম অনুসারে। তাহলে কমে যাওয়ার পরে যদি দাম অনুসারে 25%-এর জন্য যদি 30 কেজি চাল পাই, তাহলে 100% মানে পুরো টাকাটার জন্য কত কেজি চাল পাবো আমি? তাহলে নিশ্চয়ই এদিকেও 4 দিয়ে গুণ করতে হবে, 3 4 12, তাহলে 120 কেজি চাল পাবো। এবার লক্ষ্য করো, এই যে 120 কেজিটা এলো, সেটা কখন এলো? যখন দাম কমে যাওয়ার পরে আমরা আগেকার টাকা দিয়ে কি করছি, 120 কেজি চাল পাচ্ছি, কিন্তু আমাদের কত কেজি পাওয়া ছিল? আমরা এখন তো 30 কেজি বেশি পাচ্ছি, তাহলে আগের হিসাব অনুযায়ী 30 কেজি কম পাওয়া ছিল। তাহলে 30 কেজি যদি বাদ দিয়ে দিই, তাহলে কত হবে? 90 কেজি। তাহলে এই যে 90 কেজি যেটা পাচ্ছি, সেটা কত দামে কেনা হয়েছিল? 5400 টাকা দামে কেনা হয়েছিল, 5400 টাকা। কাটাকাটি করো, 0 0 কেটে গেল 9, 6 লং 54। তাহলে এখন কি জিজ্ঞাসা করেছিল ওরা? দেন হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল প্রাইস অফ রাইস পার কেজি। তাহলে আগেকার প্রতি কেজি চালের দাম কত ছিল? তাহলে প্রতি কেজি চালের দাম কত হলো? 60 কেজি, 60 রুপিস পার কেজি। তাহলে 1 কেজি চালের দাম কত ছিল আগে? 60 টাকা করে। দেখো এখানে বলছে ভলিউম অফ এ স্পিয়ার ইজ ইনক্রিজড বাই 119.7%. when its radius increased, then find percentage change in TSA of sphere. TSA মানে কি? টোটাল সারফেস এরিয়া। স্পিয়ারের টোটাল সারফেস এরিয়ার কি পরিমাণ চেঞ্জ হবে সেটা বার করতে বলছে। কখন? যখন স্পিয়ারের ভলিউমটা 119.7% ইনক্রিজড হবে। তাহলে লক্ষ্য করো, একটা জিনিস মনে রাখবে, ভলিউম বের করার জন্য প্রথমে ধরো কোনো স্পিয়ারের রেডিয়াস যদি 2 থাকে, তার এরিয়া হবে 2^4 হবে, আর সেই স্পিয়ারের ভলিউমটা হবে কত? 2 এর কিউব মানে 8 হবে। এগুলো জানা আছে নিশ্চয়ই, 4টা কিউবে আসে, স্কোয়ার করে আসে, এটা আসে 2 এর কিউব করে আসে। দেখো এখানে বলছে ভলিউম, স্পিয়ারের ভলিউম ভি দেওয়া আছে, সেটা 119.7% বেড়ে গিয়েছে। তাহলে আগে যদি 100 থেকে থাকে, 100-র মধ্যে বাড়ছে কত? 100 প্লাস 119.7, তাহলে বেড়ে কত হচ্ছে? 219.7। আমি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য দশমিকটাকে তুলে দিলাম, আর এখানে একটা শূন্য বসিয়ে দিলাম। তাহলে আমার টার্গেটটা কি? আমাকে বলেছে সারফেস এরিয়া মানে এ স্কোয়ারে আসতে হবে। তাহলে আমি চেষ্টা করবো এটাকে ভলিউম আছে মানে কিউবের ফর্মে, ভলিউমটা কি কিউবের ফর্মে আসে, তাহলে আমি এটাকে কিউবের ফর্মে দেখতে পাচ্ছি, 3খানা শূন্য আছে, তাই 10-এর মাথায় 3 এই আকারে আনার চেষ্টা করলাম। কেন? কারণ ভি মানে ভলিউম, সেটা কিউব আকারে থাকে, সেখান থেকে আমাকে 2 আসতে হবে। তাহলে আমি কি করবো? ভি থেকে প্রথমে 1 আসবে, 1 থেকে বাড়িয়ে যাবো 2 যাবো। তাহলে লক্ষ্য করো 10-এর কিউব। আচ্ছা, এটাকে কিভাবে করবে? দেখো, এমনিতে একটা বড় সংখ্যা যেটাকে আমরা কিউব করবো,
এমন কোন সংখ্যা বসাবো যে সংখ্যার ভেতরে বসানোর পরে 3 বার গুণ করলে ওই সংখ্যাটা আসে। আমরা চেক করে নেবো। কীভাবে চেক করবো? 2কে যদি 3 বার গুণ করি 8 আসে, 3কে 3 বার গুণ করলে 3 থেকে 3 লং 27 আসে, তাহলে শেষ সংখ্যা 7 আসছে। 4কে যদি গুণ করি 4 4 464, তাহলে 6 আসছে। 4 4 16, সেই বলেছিলাম না 4-এর পাওয়ার যদি ইভেন অর থাকে, তাহলে 4-এর পাওয়ার যদি 3 করা যায়, 4 4 16 6, 6কে 4 দিয়ে গুণ করা হয় 4 4 24, আবার 4 আসছে। তাহলে 4কে 3 বার গুণ করে 4 আসছে। একইভাবে 5কে 3 বার কেন, যতবার গুণ করো শেষ ডিজিট 5 আসবে। 6কে যতবার গুণ করো শেষ ডিজিট কত আসবে? 6 আসবে। একইভাবে 7কে 3 বার গুণ করো 7 7 49, 9, ফের 9কে 7 গুণ করো 7 লং 63, 3 আসে, কিন্তু আমার দরকার কত? 7। 8 দিয়ে গুণ করো 8 8 64, 4 4 যদি থাকে 4 কে ফের 8 দিয়ে গুণ করো 4 আসতে 32, 2, কিন্তু কত দরকার? 7। 8 দিয়ে হলো না, 9 দিয়ে গুণ করো 9 লং 81, 81 কে 9 দিয়ে গুণ করো 9 1 কে 9, লাস্ট ডিজিট কত আসছে? 9। তাহলে 1 থেকে 9 পর্যন্ত কোনোটাই হলো না, শুধু 3টা হলো। তাহলে আমরা কি করবো? 3 এর পরে লাস্ট ডিজিট 3 দিয়ে 3 এর কিউব করলে নিশ্চয়ই এত বড় সংখ্যা আসবে না। তাহলে আবার আস্তে আস্তে বাড়াও। 3 এর পরে 13, 13 তাহলে কত হয়? 13 তাহলে 169, 13 এর স্কয়ার করলে কত হয়? 13 এর স্কয়ার করলে 169। একে 13 দিয়ে গুণ করলে দেখবে কত হয়? 3 লং 7 এর 7, হাতের হলো 2, 318 দিয়ে 20 শূন্য হাতের হলো 2, 3 একে 3 আর 2 5। এটা হলো 169, 9 বসে গেল, 6 বসে গেল, 1 বসে গেল, 7 9 6 5 11 হাতের হলো 1 একে 2, দেখো কত হলো? 2 1 9 7। তাহলে এটা কার কিউব হলো? 13 এর কিউব হলো। তো বোঝা গেল এটা 13 এর কিউব হলো। এবার লক্ষ্য করো, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 2 থেকে কিউব তুলে দিলাম, তাহলে 10 থেকে কত হয়েছে? 13। আমার কিছু দরকার? এরিয়া দরকার। এরিয়া মানে কি? স্কোয়ারে জানতে হবে। তাহলে এখানে যদি স্কোয়ার মাথা 2 চাপিয়ে দিই, এখানে যদি স্কোয়ার মাথা চাপিয়ে দিই, তাহলে 10 এর স্কোয়ার মানে কত? 100 থেকে কত হলো চেঞ্জ হয়ে? 169। 100-এর মধ্যে যেটা বাড়ে, একদম প্রথমেই বলেছিলাম পার্সেন্টেজ চ্যাপ্টারে, 100-এর মধ্যে যেটা বাড়ে সেটা কি? শতকরা পার্সেন্টেজ। 100-এর মধ্যে বাড়লো কত? 69। তাহলে কত পার্সেন্ট বেড়েছে? 69% বেড়ে গিয়েছে। অঙ্ক বলছে of the adult population in a certain village 42% of men and 24% of women are married, amusing that no man marries more than one woman and vice versa. The percentage of total population of adult who are unmarried is, তাহলে আনম্যারিড মানুষের সংখ্যা বের করতে হচ্ছে। কি বলে দেওয়া ছিল? একটা গ্রামে মোট জনসংখ্যার 42% আছে ছেলে এবং 24% আছে মেয়ে, যারা কিনা বিবাহিত। ধরে নেওয়া হচ্ছে কোনো ব্যক্তি, কোনো পুরুষ একের অধিক মহিলাকে বিয়ে করেনি, এবং ঠিক তার উল্টোটা, অর্থাৎ কোনো মহিলা দুটো পুরুষকে বিয়ে করেনি। তাহলে আমাদেরকে বার করতে বলছে টোটাল পপুলেশনের কত পার্সেন্ট আনম্যারিড। আচ্ছা, আমি যদি এখানে টোটাল ম্যারিডের কথা চিন্তা করি, টোটাল ম্যারিড কিভাবে বার করবো? নিশ্চয়ই টোটাল ম্যারিডটা টোটাল যে পপুলেশন ছিল, টোটাল পপুলেশনের কিছু একটা পার্সেন্টেজ হবে। তাহলে টোটাল ম্যারিডটা বার করতে হবে কি হবে? টোটাল পার্সেন্ট যতগুলো পপুলেশন ছিল তার কিছু একটা পার্সেন্টেজ। যেহেতু আমরা পুরোপুরি ম্যারিডের গল্প বলছি, তাহলে এখানে দেখো টোটাল পপুলেশনের কিছু পার্সেন্টেজ মেন, যারা কিনা ম্যারিড, সেই পার্সেন্টেজ দেওয়া আছে 42। এটা কি? এটা ছিল মেনের জন্য। আর ঠিক তার নিচে দেওয়া আছে দেখো 42% ওমেন যারা কিনা ম্যারিড, তাহলে 24% ওমেন, তাহলে 24টা নিচে বসালাম। এটা হলো কি? এটা হলো ফিমেল। তাহলে আমরা যেহেতু টোটাল ম্যারিডের গল্প বলছি, তাই টোটাল ম্যারিডের মধ্যে 42% এমন পুরুষ রয়েছে যারা কিনা বিবাহিত, এবং 24% এমন ফিমেল রয়েছে যারা কিনা বিবাহিত। তাহলে এই রেশিওটা যদি এখান থেকে বের করি, দেখো 6 7 42, 6 4 24, দেখতে পেলাম কত হলো? 7/4। রেশিওটা হলো 7/4। এটা হলো রেশিও। এবার লক্ষ্য করো, টোটাল ম্যারিড মানুষের সংখ্যা সেটা তো ফিক্সড। একটা গ্রামের মোট বিবাহিত মানুষের সংখ্যা নিশ্চয়ই চেঞ্জ হবে না। তাহলে এটা যদি ফিক্সড হতে হয়, এটাকে যদি ফিক্সড রাখতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? টোটাল পপুলেশন, এই যে টোটাল পপুলেশন ইনটু পার্সেন্টেজ, কিছু একটা পার্সেন্টেজ, সেই ভ্যালুটাকে কনস্ট্যান্ট করতে হবে। আমি বলেছিলাম যদি কোনো একটা জিনিসের দুটো জিনিসের মাল্টিপ্লিকেশন কনস্ট্যান্ট হয়, ফিক্সড হয়, সেক্ষেত্রে আমরা কি করতে বলেছিলাম? যেটাকে এই দুটো গুণফলটাকে কনস্ট্যান্ট রাখতে বলেছিলাম। তাহলে লক্ষ্য করো, আমি বলতে চাইছি টোটাল মানুষের সংখ্যা নিশ্চয়ই এমন কিছু রাখতে হবে যাতে এই দুটো মাল্টিপ্লিকেশন করে আমাদের সুবিধার জন্য 1 আসে। তাহলে এর নিচে 4 আছে, উপরে আমরা 4 বসিয়ে দিলাম, এর উপরে 7 আছে, নিচে আমরা 7 বসিয়ে দিলাম। তবে তো 4 4 মাল্টিপ্লাই করলে 4 4 কেটে যাবে, 7 4 কেটে যাবে, তাহলে 1 আসবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম
যে টোটাল টোটাল যে মেন এবং টোটাল যে ওমেন তার রেশিওটা কত হলো 4:7। টোটাল মেন যেহেতু উপরে ছিল মেন, তাহলে মেন হলো টোটাল মেনের সংখ্যা হলো 4, মানে টোটাল মেন ইস টু টোটাল ফিমেলের রেশিও হবে 4:7। দেখো এখানে পুরোপুরি যেহেতু আমাদের পার্সেন্টেজ গল্প দেওয়া আছে, আমি আমার সুবিধার জন্য ফ্র্যাকশনটাকে অ্যাভয়েড করার জন্য আমি ইচ্ছা করে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। ওপরে মাল্টিপ্লাই করলে নিচেও মাল্টিপ্লাই করতে হয়। এবার আমাদের কি জানতে চাইছিল, অ্যামিউজিং দ্যাট নো ম্যান ম্যারিজ মোর দ্যান ওয়ান ওম্যান। আচ্ছা, কোনো পুরুষ একাধিক মহিলাকে বিয়ে করেনি। আচ্ছা দেখো, এই 400 জন লোকের 400 জন মোট পুরুষের মধ্যে 400 জন মোট পুরুষের মধ্যে, এটা তো পুরুষ মেন, 400 জন মোট পুরুষের মধ্যে 42% কি বলছে, 42% এমন মেন রয়েছে যারা বিবাহিত। আমি চেষ্টা করবো এবার এই টোটাল মেন এবং ওমেনের মধ্যে কতজন বিবাহিত সেটা বের করা। তাহলে এর যদি 42% বের করে নেওয়া যায়, এটার যদি 400 এর 42%, 400 এর 42% মানে 42/100, কাটাকুটি করলে কত হবে, 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 4 2 8 আর 4 4 16, 168 জন। 400 জনের মধ্যে 400 জন পুরুষের মধ্যে 168 জন কি হয়েছে, 168 জন বিবাহিত পুরুষ। আচ্ছা এবার বলো তো, একটা ছেলে যখন বিয়ে করবে একটা মেয়ের সঙ্গে বিয়ে করবে, নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে বিয়ে হবে না, ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হবে। তাহলে 400 জনের মধ্যে যদি 168 জন পুরুষ হয়, নিশ্চয়ই এই পুরুষরা এই 700 জনের মধ্যে যে মহিলা ছিল তার মধ্যে এই 168 জনের মধ্যে 168 জন পুরুষ 700 জন মহিলার মধ্যে 168 জন মেয়েকে বিয়ে করেছে। মানে বলতে চাইলাম 700 জন মেয়ের মধ্যে 168 জন এমন মেয়ে আছে যারা কিনা বিবাহিত। তাহলে 400 জনের মধ্যে যদি ছেলে যারা কিনা বিবাহিত 168 হয়, তাহলে মেয়ের সংখ্যাও 168 হবে। তাহলে টোটাল ম্যারেজের সংখ্যা কত হলো, 8 8 16 6 হাতের 1 6 6 12 33 হাতের 1 1 1 2 1 3। তাহলে এই 336টা হলো এই গ্রামের মোট ম্যারেড মানুষের সংখ্যা। তাহলে যদি টোটাল ম্যারেড হয় 336, আনম্যারেড কত হবে নিশ্চয়ই। তাহলে টোটাল পপুলেশন কত ছিল, 700 জন মেয়ে এবং 400 জন ছেলে। তাহলে 7 4 11, তাহলে 1100 হলো টোটাল পুরুষ, এই টোটাল জনগণ। 1100 হলো টোটাল মানুষের সংখ্যা। তার মধ্যে বিবাহিত মানুষের সংখ্যা কত, 336। বিয়োগ করো, 6 আছে কত, 4 দিয়ে 10 হাতে 3 কে 4 4 কত 6 দিলে 10 হাতে 3 কে 4 4 11 5 দিলে 11 এর হাতে 1 কে মিলে গেল 0। আছে কি হলো, 6 আছে কত 6 আছে কত 10 4 দিয়ে 10 হাতে 3 কে 4 4 আছে কত দিলে 10 6 দিয়ে 10 হাতে 3 কে 4 4 আছে কত 11 4 আছে কত 11 7 দিলে 11 11 এর হাতে 1 কে মিলে গেল 0। তাহলে 764 জন দেখতে পাচ্ছি, এরা কি, এরা হলো আনম্যারিড মানে অবিবাহিত। তাহলে আমাকে বলেছে পার্সেন্টেজ বের করতে বলেছে। তাহলে 1100 জনের মধ্যে 764 জন আনম্যারিড। তাহলে 100 জনের মধ্যে কত, 100 দিয়ে মাল্টিপ্লাই, 2 শূন্য কেটে গেল। তাহলে কি করতে হবে, 764 কে 11 দিয়ে ডিভাইড করতে হবে। 6 11 66, 0 6 6 7 1 দিলে 4টা নেমে গেল, 9 11 99, 4 নামলো, 9 কত 1 দিলে। তাহলে দেখতে পাচ্ছি এবার দশমিক খাইয়ে 0। দেখো তো আমার পুরোপুরি করার দরকার নেই, বলেছিলাম কোশ্চেনের যে অ্যান্সারগুলোর দিকে একটু নজর দিতে, যে 69 পয়েন্ট সামথিং আছে আমি ডাইরেক্ট 69 অ্যান্সার করে বার হয়ে যাব, বোঝা গেল। আচ্ছা এই যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা কিন্তু আবার অন্য প্রসেসেও করা যায়, অনেক সহজে করা যায়। সেটা হলো আমরা অ্যালিগেশন মেথডের মাধ্যমে করতে পারি। অ্যালিগেশন মেথডে কি হবে, দেখো যেহেতু আমাকে আনম্যারিডের সংখ্যা বের করতে বলেছে, আনম্যারিডের সংখ্যা যদি বের করতে বলে তাহলে আমি কি করে ডাইরেক্ট আনম্যারিডে কনভার্ট হয়ে যাব। তাহলে লক্ষ্য করো, ধরো এখানে ছিল মেল, এখানে ছিল ফিমেল। তাহলে মেল যদি 42% মেন যদি ম্যারিড হয়, তাহলে আনম্যারিড কত হবে, নিশ্চয়ই 100 থেকে বাদ যাবে। 2 আছে কত 10 8 10 হাতে দিলে 4 কে 5 5 এর বদলে 5 দিলে, তাহলে 58% হলো এমন মেন যারা কিনা আনম্যারিড। একইভাবে 24% যদি ওমেন যদি আনম্যারিড হয়, তাহলে 24% থেকে যদি 100 থেকে 24% বাদ দেওয়া হয়, যে সমস্ত ওমেন থাকবে তারা কি হবে, তারাও আনম্যারিড হবে যেহেতু ওমেন দেওয়া আছে। তাহলে 100 থেকে বাদ দিয়ে 4 4 10 6 দিলে 10 হাতে 1 2 কে 3 3 আছে কত 10 7 দিলে, তাহলে 76% হলো সেই সমস্ত মহিলা যারা কিনা আনম্যারিড। এবার লক্ষ্য করো, এক্ষুনি আগেই বলেছিলাম যখন আমরা বললাম যে মেন এবং ওমেন এদের পার্সেন্টেজ যারা কিনা ম্যারিড সেই সংখ্যাটা কত ছিল, 42% ছিল। আর একটা ছিল ওমেন ছিল কত 24%। আমরা কাটাকুটি করে দেখেছিলাম এটা হয়েছিল কত রেশিও, যদি 6 দিয়ে কাটো 6 7 42 6 4 24, এবং টোটাল পপুলেশনটা যেহেতু ফিক্সড, তাহলে সেক্ষেত্রে টোটাল যে পপুলেশন ছিল সেখানে মেন এবং ওমেন মানে যদি এখানে টোটাল হয় তাহলে সেক্ষেত্রে মেন এবং ওমেন রেশিওটা দাঁড়িয়েছিল 4:7।
তার মানে বলতে চাইলাম মেন মেন এবং ওমেনের রেশিওটা কত 4:7। তাহলে মেনের বরাবর কত বসাচ্ছি 4, আর ওমেনের বরাবর বসাচ্ছি কত 7। এবার লক্ষ্য করো আমাদেরকে বলছে এমন পপুলেশন, এমন মোট মানে টোটাল পপুলেশনের কতজন আনম্যারিড সেটা বের করতে বলছে। তার মানে এই যে মেন রয়েছে, মেনের 58% কি 58% আনম্যারিড, আবার 76% কি 76% আনম্যারিড। তাহলে এই দুটোর কি করতে হবে, একটা অ্যাভারেজ ভ্যালু নিতে হবে। তাহলে সেইটা আমাকে বের করতে হবে যে কত পার্সেন্ট মানুষ হলো আনম্যারিড। এবার লক্ষ্য করো আমি এটা বলেছিলাম, এটা অ্যালিগেশনের নিয়ম হলো কি, অ্যালিগেশনের নিয়ম হলো এই দুটো পার্সেন্টেজের ডিফারেন্স থাকে। কত ডিফারেন্স আছে, 8 যোগ 16 8 দিবে, 16 7 মিলে 5 6 6 7 1 দিবে 18। এই যে 18% যেটা রয়েছে, এই 18%টাকে টোটাল মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে, ডিভাইড করতে হবে। মানে বলতে চাইলাম 18%টাকে 4:7 অনুপাতে ভাগ করতে হবে। তাহলে যদি 4:7 অনুপাতে ভাগ করি, আমরা ছোটবেলায় আনুপাতিক ভাগার শিখেছি, তাহলে এই 4-এর ভ্যালুটা কত হবে সেক্ষেত্রে, তাহলে 4-এর ভ্যালু হবে 4/4 + 7 11, 4 + 7 11 ইন্টু কত হবে, ইন্টু এখানে যেহেতু 18% ডিস্ট্রিবিউট করছি তাই 18 বসে যাবে। তাহলে কত হলো 4/11, মানে 4 18 কত গুণ করে দাও ডাইরেক্ট, 4 8 32 2 হাতে 3, 4 1 4 3 7 72, 72/11। তাহলে বুঝতে পারলাম 4-এর ভ্যালু কত হলো, 4-এর ভ্যালু হলো 72/11। এবার কি অ্যালিগেশনের নিয়ম হলো এটা থেকে এমন কিছু সংখ্যা, যেমন এই সংখ্যাটা যদি ডিভাইড করা যায় কত হচ্ছে 11, 6 11 66, 67 68 69 70 71 72, 6 6 পূর্ণ 6/11। তাহলে এই যে জায়গাটা এসছে দেখো, যদি এখানে কোনো এমন কোনো সংখ্যা বসাও, এই এভারেজে এমন কোনো সংখ্যা বসাও যেটার সঙ্গে এটা মানে বিয়োগ করে, এটার সঙ্গে এটা সাবট্রাক্ট করে এই সংখ্যাটা আসে, তাহলে এখানে কি এমন বসাবো, তাহলে আমি কি করবো, ডাইরেক্ট এর সঙ্গে বিয়োগ করে দেবো। এমনিতে লক্ষ্য করো 76 থেকে 6 বিয়োগ করলে 70 হয়। তাহলে 70 থেকে আমরা কি করতে হবে, 70 থেকে কত বিয়োগ করতে হবে, 6/11। তাহলে 70কে যদি এরকম করে ভেঙে নেওয়া যায়, 69 প্লাস 1 মাইনাস 6/11, তাহলে কত হবে 69 বসে গেল, প্লাস 11 1 কে 11 বিয়োগ 6/11, তাহলে কত হচ্ছে 69 পূর্ণ 5/11। 69 5/11 মানে 69 পয়েন্ট সামথিং আসবে। তাহলে অ্যানসারটা কত হবে, 69.45 হয়ে যাবে। বোঝা গেল? এটা অনেক সহজে করা যাবে। এটা যখন এডুকেশন করাবো আমি তখন দেখবে এগুলো ক্যালকুলেশন অনেক সহজে করা যায়। দেখো এখানে বলছে দ্য পপুলেশন অফ ভিলেজ ওয়াজ 9,800 9,800 ইন এরিয়া উইথ দ্য ইনক্রিজ ইন পপুলেশন অফ মেলস বাই 8%। তাহলে এক বছরে পুরুষ জনসংখ্যা 8% বাড়লো, অ্যান্ড দ্যাট অফ ফিমেলস বাই 5% এবং মেল জনসংখ্যা 5% বাড়লো। দ্য পপুলেশন অফ দ্য ভিলেজ বিকামস, তাহলে জনসংখ্যা বেড়ে কত হলো 10,458। বলছে হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ মেলস ইন দ্য ভিলেজ বিফোর ইনক্রিজ, তাহলে বাড়ার আগে পুরুষ জনসংখ্যা কত ছিল সেটা আমাদেরকে বের করতে বলছে। দেখো একদম সহজ জিনিস, এখানে ছিল আগে জনসংখ্যা 9,800, এখন হলো কত 10,458, তাহলে বাড়লো কত, দুটো কী করবো, বিয়োগ করে দেবো। তাহলে এখানে বিয়োগ করলে হলো 58, 8 আছে কত দিলে 14, 6 দিলে 14 4 হাতে রইলে 1, 9 1 10, 10 10 মেলে 0। তাহলে 658 কিলো জনসংখ্যা বাড়লো। এই 658-এর মধ্যে কি রয়েছে, পুরুষও রয়েছে আর মহিলাও রয়েছে। আচ্ছা, যদি 9,800 এই জনসংখ্যা ছিল, এই জনসংখ্যার পুরোটা মানে বলতে চাই জনসংখ্যার কি হয়েছে, এই জনসংখ্যার মধ্যে দেখো 8% বেড়েছে, কি 8% হয়েছে পুরুষ বেড়েছে, পুরুষ জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, এবং 5% কি হয়েছে, মহিলা জনসংখ্যা বেড়েছে। আচ্ছা, এই যে 8% যেটা বেড়েছে বাড়ার পরে কত হয়েছে, এখানে বাড়ার পরে হয়েছে 10,458 এটা হয়েছে। আচ্ছা, যদি পুরুষ জনসংখ্যা 8%টাকে আমি লিখছি এরকমভাবে 5% প্লাস 3% এরকম করে বেড়েছে, আর মহিলা জনসংখ্যা বেড়েছে কত 5%। যদি দুটোই 5% বাড়তো, যদি দুটো জনসংখ্যা 5% বাড়তো, তাহলে কি হতো, আমরা বলে দিতাম যে 9,800 এর 5% জনসংখ্যা বেড়েছে, 9,800 এর 5% হলো এইটা। কিন্তু কি দেখা যাচ্ছে, 9,800 5% যদি বাড়তো তাহলে কত হতো দেখি, 9,800 এর 5% মানে 5/100, কাটাকাটি করে দেখতে পাচ্ছি আমরা 5 আসলে 40-এর 0, হাতে রইল 4, 5 লং 35 4 49, 490 কি হয়েছে, বাড়া উচিত ছিল। কখন বাড়া উচিত ছিল, যদি পুরুষ জনসংখ্যাও 5% বাড়তো আর মহিলা জনসংখ্যাও 5% বাড়তো।
কিন্তু সমস্যা কী হয়েছে, পুরুষ জনসংখ্যা আরও 3% এক্সট্রা বেড়েছে, আর বেশি বেড়েছে। দেখো, যদি পুরুষ জনসংখ্যা এবং মহিলা জনসংখ্যা দুজনেই যদি 5% করে বাড়তো, জনসংখ্যা বাড়া উচিত ছিল 490। কিন্তু যেহেতু পুরুষ জনসংখ্যা 3% এক্সট্রা বেড়েছে, তাহলে তাই জন্য কি দেখাচ্ছে যে পুরুষ এবং মহিলা মিলিয়ে মোট জনসংখ্যা বেড়ে যায়। তাহলে এই যে ডিফারেন্সটা যেটা হচ্ছে, কার জন্য ডিফারেন্সটা হচ্ছে? এই 3% এক্সট্রা থাকার জন্য। কারণ যখন আমি 5% পুরুষ বা 5% মহিলা দুজনেই সমান বাড়ছে, সেই হিসাবে দেখছি জনসংখ্যা বাড়া হচ্ছে 490। কিন্তু যেহেতু পুরুষ জনসংখ্যা 3% এক্সট্রা বাড়ছে, এই 3%-এর জন্য এখানে ডিফারেন্স দেখা যাচ্ছে কিছুটা। দেখি বিয়োগ করে কত, এখানে বিয়োগ করলে হচ্ছে 8, 9 আছে কত দিলে 15, 6 দিলে 15, 5 হাতে দিলে 4, 1 5, 5 আছে কত দিলে 6, 1 দিলে। তাহলে দেখো 5% করে বাড়লে জনসংখ্যা বাড়া হচ্ছে 490, কিন্তু হয়েছে কত 658। যে এক্সট্রা যেটা হয়েছে সেই এক্সট্রা কার জন্য দায়ী? এই 3% জনসংখ্যার জন্য দায়ী। 3% বাড়ার জন্য দায়ী। 3% কাদের বেড়েছে? পুরুষ জনসংখ্যা বেড়েছে। তাহলে এটা দেখো 3%-এর ভ্যালু কত হলো? 168। এবার একটা কথা বলি, এখানে খুব সাবধান। এই যে 3% কি ছিল? পুরুষ জনসংখ্যা। 3%-এর পুরুষ জনসংখ্যার ভ্যালু হলো 168। তাহলে এই 3% যদি হয়, তাহলে 1%-এর ভ্যালু কত হবে? 1%-এর ভ্যালু 3 দিয়ে ভাগ করবো, 3 5 15, 1 18, 318। এই যে 1% পেলাম, এই 1%টা কার? পুরুষ জনসংখ্যা। এবার আমরা যদি 100% বের করতে চাই, তাহলে কি করবো? এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, 100 হয়ে যাবে 100%, আর এখানে কত হবে? 5600। আমরা বলছি খুব সাধারণ, এই যে 1%টা ছিল, এই 1%টা ছিল কি? পুরুষের। তাহলে যে 100%টা বাড়লো সেটা হলো সমগ্র পুরুষের সংখ্যা। কোন অবস্থায়? ইনক্রিজ হওয়ার আগে। তাহলে ইনক্রিজ হওয়ার আগে সমস্ত পুরুষ, যতগুলো পুরুষ ছিল, টোটাল পুরুষের সংখ্যা কত ছিল? 5600। দেখো এখানে বলছে দ্য টোটাল স্যালারি অফ নাদিম এন্ড আমিরুল ইন এ কোম্পানি ইজ রুপিস 47,520। তাহলে একটা কোম্পানিতে নাদিম এবং আমিরুলের টোটাল স্যালারি কত? 47,520। দ্য স্যালারি অফ নাদিম ইনক্রিজেস বাই 23%। নাদিমের স্যালারি 23% বাড়ছে এবং আমিরুলের স্যালারি 30% বাড়ছে। দেন দেয়ার টোটাল স্যালারি উড ইনক্রিজ টু রুপিস 59,928। তাহলে দুজনের স্যালারি বেড়ে কত হচ্ছে? 59,928। তাহলে বলছে তাদের স্যালারি ডিফারেন্সটা বার করতে বলছে। এই জাতীয় অঙ্ক থাকলে নাদিম এবং আমিরুল দুজনের কথা বলে দেওয়া আছে। আগের অঙ্কে যেহেতু আমরা ডিফারেন্সটা প্লাস দিয়ে করেছিলাম, 8% আর 5% ছিল, তাহলে 5% প্লাস 3% করেছিলাম, প্লাস দিয়ে করেছিলাম। এই অঙ্কটা দেখিয়ে দেবো মাইনাস দিয়েও সলভ করা যায়। তাহলে আমিরুলটা বড় ছিল, আমিরুলের 30% বাড়ছিল স্যালারি, তাহলে 30% লিখে রাখলাম। নাদিমের 30%টাকে 30%টাকে আমি লিখতে পারি 30% বিয়োগ 7%, এইভাবে লেখা যেতে পারে। এবার দেখো আমাদের স্যালারি আগে ছিল কত? দুজনের যোগফল এত, তাহলে 47,000 কত ছিল? 520। এই স্যালারিতে যদি দুজনের 30% করে বাড়তো, দুজনের স্যালারি 30% করে ইনক্রিজ হতো, তাহলে স্যালারি বেড়ে কত হতো? 30% মানে কত? 3 10 কাটাকাটি করলাম, 3 2 6, 3 5 15 5, হাতে রইল 1, 3 7 21 1, 22 2, হাতে রইল 2, 3 4 12 2 14। তাহলে এইটা হলো স্যালারি বাড়ার কথা ছিল যদি দুজনের স্যালারি 30% করে বাড়তো। কিন্তু আদতে বেড়েছে কত? ছিল এত, হয়েছে এত। তাহলে কত বেড়েছে দেখে নিই এখান থেকে। এখানে আসলে বাড়ছে কত? 8, 2 2 মিলে গেল 0, 5 আছে কত হলো 9, 4 দিলে 7 আছে কত হলো 9, 2 দিলে 4 আছে কত হলো 5, 1 দিলে। তাহলে আসলে বেড়েছে এত। কেন? এই যে ডিফারেন্সটা হলো আসলে 30% করে বাড়লে কি, দুজনের যদি 30% করে বাড়তো, নাদিমের স্যালারি 30% বাড়তো আর আমিরুলের স্যালারি 30% বাড়তো, বাড়া উচিত ছিল এত, কিন্তু বেড়েছে আসলে এত। এই যে ঘাটতিটা বললো, ডিফারেন্সটা যেটা হলো, কেন? এই 7%-এর জন্য ডিফারেন্সটা হলো। তাহলে আমরা বিয়োগ করে দেওয়া কত হয়? এবার 8 আছে কত হলো 16, 8 দিলে 16 6 হাতে দিলে 1 আছে কত হলো 5, 4 দিলে 4 আছে কত দিলে 12, 8 দিলে 12 হাতে দিলে 2 1 3 আছে কত 4, 1 দিলে। তাহলে এই যে ঘাটতিটা হলো, ডিফারেন্সটা যেটা হলো, এই ডিফারেন্সটা কার জন্য হলো? 7%-এর জন্য। কারণ আমিরুল এখানে দুজনের 30% করে না হয় 7% কার কম রয়েছে? আমিরুল নাদিমের 7% কম রয়েছে। তাহলে নাদিমের যদি 7% কম থাকে, এই 7%-এই দায়ী এই ডিফারেন্সটার জন্য। 7%-এর ভ্যালু যদি এটা হয়ে থাকে, তাহলে 1%-এর ভ্যালু কত হবে? 1%-এর ভ্যালু 7 দিয়ে ভাগ করে দাও, 7 2 14, 4 44, 7 6 42, 43 40, 2 28, 7 4 7 28। তাহলে 1%-এর ভ্যালু কত হলো? এত। খুব সাবধান, এই 1% যেটা কাজ ছিল সেটা নাদিমের ছিল, নাদিমের 7% ছিল, সেখান থেকে কাটাকাটি করে 1% এসছে। তাহলে এইটা যদি 100% বের করা যায়, তাহলে সেই যে 100%টা বের হবে, 100% মানে কত হবে? তাহলে
এখানে দেখা যাবে 100% 26,400। এই যে 26,400টা এলো, 100%টা যেহেতু নাদিমের এসছে, তাহলে এখান থেকে 7% ছিল নাদিমের, তাহলে 7% থেকে যেটা 100% আসবে, 100% মানে কোনো অংশের পুরোটা। আমি আগে বলেছিলাম না, কোনো সংখ্যা 100% মানে সেই সংখ্যার পুরোটা। তাহলে এই নাদিমের 7% থেকে আমি 100% গেছি, মানে নাদিমের টোটাল স্যালারিটা এখানে হলো কত? 26,400। 26,400 এটা কার স্যালারি? এটা হলো পুরোটা নাদিমের স্যালারি। টোটাল স্যালারি কত ছিল? 47,520। এটা ছিল টোটাল স্যালারি। তার মধ্যে নাদিম যদি এই স্যালারিটা পায়, তাহলে আমিরুল কত স্যালারি পাবে? দুটো বিয়োগ করে দেবো, 0 0 0 0 0 দিয়ে বিয়োগ করলে 2, আর এখানে দেখো 4 আছে, কত দিলে 5, 1 দিলে 6 আছে, কত দিলে 7, 1 দিলে 2 আছে, কত 4, 2 দিলে। তাহলে এটা হলো কার স্যালারি? এটা হলো নাদিম, এই আমিরুলের স্যালারি। তাই নাদিমের স্যালারি এবং আমিরুলের স্যালারি ডিফারেন্স বার করতে বলেছিল, তো এই দুটো ডিফারেন্স করে দাও। ডিফারেন্স করে কত হয় দেখো, এই দুটো ডিফারেন্স কত হবে? তাহলে 0 0 0 বিয়োগ করলে 0, 2 আছে, কত দিলে 10, 8 দিলে 10 0 হাতে দিলে 1 1 2, 2 আছে, কত দিলে 4, 2 দিলে 1 আছে, কত দিলে 6, 5 দিলে, তাহলে 5,280। 5,280 অ্যান্সার। বোঝা গেল? তাহলে দুরকমভাবে কিন্তু সলভ করতে পারলাম। একবার প্লাস দিয়েও করেছিলাম যে 5% প্লাস 3%, আবার দেখতে পাচ্ছি 30% মাইনাস 7%, মানে মাইনাস দিয়েও করা যায়। দেখো এখানে বলছে ইফ এ স্টুডেন্ট স্কোর 43% মার্কস, দেন হি ইজ ফেলড বাই 72 মার্কস। যদি কোনো ছেলে বা কোনো একটা ছাত্র 43% মার্কস পায়, তাহলে সে কী হচ্ছে? 72 নম্বরে ফেল করে যাচ্ছে। বাট হোয়েন হি স্কোর্স 57% মার্কস, যখন সে 57% মার্কস পায়, হি ইজ পাসড বাই 40 মার্কস। তার মানে সে পাস মার্কসের থেকে 40 মার্কস নাম্বার বেশি পাচ্ছে। তাহলে আমাদের কীভাবে করতে হচ্ছে? ফাইন পাসিং পার্সেন্টেজ। তাহলে দেখতে পেলাম কি, 43% যদি নাম্বার পেয়ে থাকে, 43% যদি নাম্বার পেয়ে থাকে, তাহলে সে কী হচ্ছে? 72 নাম্বার কম পাচ্ছে, মানে ফেল করে যাচ্ছে 72 নাম্বারে। আর যদি সেই ছেলেটা 57% নাম্বার পেয়ে থাকে, তাহলে সে কী হচ্ছে? 5 নাম্বার থেকে 40 নাম্বার বেশি পাচ্ছে। এখানে ডিফারেন্স কত? 3 আছে, কত দিলে 7, 4 দিলে 4 আছে, কত দিলে 5, 1 দিলে 14%। এখানে ডিফারেন্স কত? দেখো এখানে ডিফারেন্স সবসময় মনে রাখবে, দুটো চিহ্ন যদি আলাদা হয়, তাহলে ডিফারেন্সটা কি যোগ হয়ে যায়। তাহলে যোগ হয়ে যাবে এখানে 2, 7 4 11। তাহলে আমি দেখতে পেলাম 14%-এর ভ্যালু কত হলো? 14%-এর ভ্যালু হলো 1 1 2। তাহলে আমাদের কী করতে হবে? 1% ভ্যালু বের করতে হবে। 1% ভ্যালু দেখে নিই কত হয়। 14 যদি হয়, তাহলে 14-র সঙ্গে আমি ছোটো করেই কাটো, 7 দিয়ে কাটো, 7 2 14, 7 1 কে 7, 4 42, 7 6 42, 2 1 কে 2, 8 2 16। তাহলে 1-এর ভ্যালু হলো 8%, 1% ভ্যালু হলো 8, 1%-এর ভ্যালু হলো 8। 1%-এর ভ্যালু যদি 8 হয়ে থাকে, তাহলে বলো তো আমার কত দরকার? 40-এর ভ্যালু কত পার্সেন্ট সেটা দেখে নেবো। তাহলে 8-এর সঙ্গে কত করে 40 হবে? 5। তাহলে এদিকেও 5 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 5 আসলে 40, 40-এর ভ্যালু হলো 5%। তো দেখো তো, যে ছেলেটা 40 নাম্বার বেশি পাচ্ছিল, 57% নাম্বার পেলে 40 নাম্বার বেশি পাচ্ছিল, তার মানে বলতে পারি পাসিং পার্সেন্টেজ কত হবে? তাহলে পাসিং পার্সেন্টেজ দেখো 57% ছিল, সে পেয়েছিল, কিন্তু 40 নাম্বার বেশি পাচ্ছিল 5 নাম্বার থেকে। যে নাম্বারটা বেশি পাচ্ছিল সেই নাম্বারটা কি বাদ দেবো। তাহলে পার্সেন্টেজের সঙ্গে তো সংখ্যা বিয়োগ যায় না, পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ বিয়োগ করতে হবে। তাই আমি 40টাকে কিছু করলাম, পার্সেন্টেজ কনভার্ট করলাম। 40 মানে কত পার্সেন্ট? 5%। 57% থেকে 5% বিয়োগ হলে 52% অ্যান্সার হয়ে গেল। বুঝা গেল? দেখো এখানে বলছে ইন এ ক্লাস 83 মানে 83.13% অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস আর গার্লস। তাহলে এত পার্সেন্ট গার্ল রয়েছে আর বাকিটা কি রয়েছে? বাকিটা হলো বয়েজ। ইফ 60% অফ দ্য নাম্বারস, 60% অফ দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড 80% অফ দ্য নাম্বার অফ গার্লস আর প্রেজেন্ট। তাহলে টোটাল যতগুলো ছেলে ছিল তার মধ্যে 60% প্রেজেন্ট রয়েছে, আর মেয়েদের মধ্যে 80% প্রেজেন্ট রয়েছে। স্বাভাবিক, মেয়েরা একটু বেশি প্রেজেন্ট থাকে। দেন what percentage of the total number of students in the class is absent? তাহলে টোটাল ছাত্রছাত্রীদের মধ্যে কত, টোটাল ছাত্রছাত্রীদের কত পার্সেন্ট অ্যাবসেন্ট সেটা আমাদেরকে বের করতে হচ্ছে। তো দেখো এটাকে যদি সিম্পলিফাই করা যায়, এটা কি করতে হবে? এর সঙ্গে গুণ করতে হবে, 1 যোগ করতে হয়। 3 3 9, 1 এ 10 এ 0, হাতের রইল 1, 3 আর 24 একে 25, তাহলে 250 বাই 3। 100% মানে কত? পার্সেন্টেজ মানে নিচে 100 চলে আসবে। কাটাকাটি করো, 0 0 কেটে গেল, 5 5 আর 25, 5 2 বারে 10, তাহলে হলো 5/6। এটা কার ভ্যালু হলো? 83 পূর্ণ 1/3%-এর ভ্যালু দাঁড়ালো 5/6। আচ্ছা,
তাহলে কি বুঝতে পারলাম, টোটাল ছেলে যদি ছাত্রছাত্রী যদি 6 হয়, টোটাল ছাত্রছাত্রী যদি 6 হয়, তার মধ্যে ছেলে হলো এখানে 5/6 হচ্ছে ইন এ ক্লাস এত পার্সেন্ট নাম্বার অফ স্টুডেন্টস আর গার্লস, তাহলে 5 জন হলো গার্ল, এটা হলো জি। আর বয়েজ কত, বয়েজ হলো 1। আচ্ছা আমি আমার কাজের সুবিধার জন্য যদি 5, 6 একই রকম রাখি তাহলে ক্যালকুলেশন করতে অসুবিধা হবে, আমি কি করছি 100 করে নিচ্ছি, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে আমার। তাহলে এটা হলো 600 হবে, টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা 600, তার মধ্যে 500 জন কি, 500 জন হলো গার্ল এবং 100 জন হলো বয়েজ। এবার কি বলছে দেখো, এই 60% তো নাম্বার অফ বয়েজ প্রেজেন্ট, তাহলে 60% যদি প্রেজেন্ট থাকে তাহলে এর মধ্যে দুটো ভাগ, বয়েজ 100 জনের মধ্যে দুটো ভাগ করছি, একটা হলো প্রেজেন্ট, একটা হলো অ্যাবসেন্ট। প্রেজেন্ট কতজন, প্রেজেন্ট হলো 60 জন, তার মানে 40 জন অ্যাবসেন্ট। একইভাবে নিশ্চয়ই গার্লের মধ্যে প্রেজেন্ট কতজন আছে, বলছে 80% হলো নাম্বার অফ গার্লস আর প্রেজেন্ট, তাহলে 80% মানে কত, 8/10, 8/10 মানে এখানে যদি 80% করে যায় 500 এর 80%, তাহলে 500 এর 80% মানে নিচে 100 চলে আসবে, 0 0 কেটে গেল, 5 আসছে 40, 400 জন কি হলো, 400 জন এটা হলো প্রেজেন্ট। নিশ্চয়ই বাকি যেটা পড়ে থাকলো 100, এটা হলো অ্যাবসেন্ট। আমাদের কি বলছে, দ্য পার্সেন্টেজ অফ টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য ক্লাস অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট তাহলে বার করতে গেলে একটা অ্যাবসেন্ট পড়ে আছে, এটা হলো মেয়েদের মধ্যে অ্যাবসেন্ট, এটা হলো ছেলেদের মধ্যে অ্যাবসেন্ট। টোটাল অ্যাবসেন্ট কত হলো, তাহলে টোটাল অ্যাবসেন্ট হলো 100 + 40, আর টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল 600, তাহলে কত হলো 140/600, 0 0 কেটে গেল, 2, 7 × 14, 2, 30 × 60, আমাদের টোটাল পার্সেন্টেজ ব্যাপার তুলেছিল 7/30 দাঁড়ালো। টোটাল পার্সেন্টেজ যদি করতে হবে তাহলে 100 মধ্যে বার করতে হবে, তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 0 0 কেটে গেল, 7 10 70/3, কাটাকাটি করো, 3 20 60, 3 1 কে 3 2 = 6, 3 2 = 6, 1 10, 3 3 কে 9, 1, তাহলে কত হচ্ছে 23 × 1 = 3, 23 × 1 = 3 অ্যান্সার হলো। আচ্ছা এই জিনিসটাকে আমরা কি করতে পারি, এই জিনিসটাকে আমরা শিফটিং মেথডও করতে পারি। শিফটিং মেথড মানে কি, একটা জায়গা থেকে দেখো এরকম তোমরা দেখেছো, ধরো দেখা গেল একটা গল্প শোনো, যদি এরকম হয়, দেখা গেল 10 জন 4 জন ছেলে আছে, 4 জন ছেলের প্রত্যেককে 3টে করে লজেন্স দেওয়া হলো, দেওয়ার পরে এখনো পর্যন্ত দেখা গেল 20খানা লজেন্স পড়ে রইলো, তাহলে প্রত্যেকে কটি করে লজেন্স পাবে, তাহলে সেক্ষেত্রে কি করতে হয়, 4 জন ছেলে ছিল, প্রত্যেককে 3টি করে লজেন্স দেওয়া হয়েছিল, এখনো 20খানা লজেন্স পড়ে রয়েছে, মানে ওই 20 সংখ্যাটাকে আবার কি করতে হয়, 4 দিয়ে ভাগ করতে হয়, 4 5 20, তাহলে প্রত্যেকে আরো 5টা করে পাবে, আগে 3টে করে পেতো, এখন 5টা করে পাবে, 3 5 কত হবে 8। আমরা এখানে লক্ষ্য করলাম এই যে পার্সেন্টেজ থেকে আমরা ছেলে বি ফর বয়েজ এবং জি ফর গার্লস, বয়েজ কতজন ছিল, বয়েজ লিখেছিলাম 1, আর গার্লস কতজন ছিল 5, এই রেশিওটা আমরা পেয়ে গেছি। এবার দেখো আমাদের যেহেতু অ্যাবসেন্টের পার্সেন্টেজ বের করতে হচ্ছে, পার্সেন্টেজ অফ অ্যাবসেন্ট, তাহলে যদি 60% ছেলে যদি প্রেজেন্ট থাকে তাহলে অ্যাবসেন্ট ছেলের সংখ্যা কত 40%। আচ্ছা যদি 80% মেয়ে প্রেজেন্ট থাকে তাহলে অ্যাবসেন্ট পার্সেন্টেজের মেয়ের সংখ্যা কত 20%, মেয়ে নিশ্চয়ই অ্যাবসেন্ট রয়েছে। এবার লক্ষ্য করো দুজনেই যদি 20% করে হতো তাহলে কি বলতাম, টোটাল 20% অ্যাবসেন্ট, কিন্তু ছেলেদের বেশি অ্যাবসেন্ট রয়েছে, তাহলে আমি 20টা কি করবো, এখানে তো 40টাকে লেগে যেতে পারতো, 20% প্লাস 20%, 20% প্লাস 20%, তাই না, তাহলে দুজনের 20% হলে বলতাম 20%, কিন্তু 20%টা এক্সট্রা রয়েছে, এই 20%টা এক্সট্রা রয়েছে, এই 20% কি হবে, ওই অঙ্কে যেরকম ওই গল্পটা বললাম, গল্পের মধ্যে কি হতো 20টা লজেন্স কি করেছিলাম, টোটাল ছেলেমেয়ে যেগুলো ছিল সেই ছেলেমেয়ের মধ্যে ভাগ করে দিয়েছিলাম, তাহলে এখানে এরকম এই যে 20%টা কি হবে, এই টোটাল ছাত্রছাত্রীর মধ্যে ভাগ করে দিতে হবে, তাহলে 20%টাকে কি করতে হবে, টোটাল ছাত্রছাত্রী মানে 5 + 1 মানে 6, 6 এর মধ্যে ভাগ করে দিতে হবে, তাহলে 20% এখানে হলো, কাটাকাটি যদি করা যায় 2, 3 2 = 6, 2 10 2 = 20, তাহলে কত হচ্ছে 3 3 কে 9, 3 পূর্ণ 1 এর 3%, তাহলে 20 আর 3 23 পূর্ণ 1 এর 3%, এটা অনেক সহজ হলো। তাহলে এটা ছিল শিফটিং মেথড, শিফট করা। শিফটিং মেথডটা কিছুই নয়, নিজেদের ক্যালকুলেশনের সুবিধার জন্য যেটাতে বেশি রয়েছে যেটাতে কম রয়েছে বেশি থেকে কমের মধ্যে দিয়ে সমান আনা। তাহলে আমি দেখলাম এখানে 20%টা কি ছিল, বেশি ছিল, তাহলে সেটা কি করলাম, পুরোটার মধ্যে ভাগ করে দিলাম, ভাগ করে দিয়ে চলে আসলাম। দেখো এখানে বলছে এই নাম্বার ইজ ইনক্রিজ বাই 30%, একটা নাম্বার 30% বাড়লো, দেন ডিক্রিজ বাই 25%, তারপরে আবার 25% কমলো।
অ্যান্ড ফার্দার ইনক্রিজ বাই 25%, আবার 25% বাড়লো। হোয়াট ইজ দ্য নিয়ারেস্ট ইনক্রিজ অর ডিক্রিজ পার্সেন্ট ইন দ্য নাম্বার, কারেক্ট টু নিয়ারেস্ট ইন্টিজার, বলেছে এখন অপশান দেওয়া আছে। এই টাইপের অঙ্ক দেওয়া থাকলে এবং বাড়ছে কমছে বাড়ছে কমছে এরকম যদি হয়, সেক্ষেত্রে কী করবে, 30% মানে এগুলো আমি আগে বলেছিলাম 30% মানে 3-এর দোষ, 30% মানে কি 3-এর দোষ, 25% মানে কি 25% মানে 25% মানে কী হবে 1/4। তাহলে দেখো প্রথমে কী হয়েছে 30% ইনক্রিজ হয়েছে, তার মানে আগে যদি 10 থাকে এখন কত হবে সেটা ইনক্রিজ হবে বাড়বে, 10-এর সঙ্গে 3 যোগ হবে, 10-এর সঙ্গে 3 যোগ হবে, 30% মানে কি 3/10, আগে যদি 10 থাকে 3 বাড়লে কত হবে 13 হবে। ঠিক তার একটা পরেরটা বলছে দেখো দেন ডিক্রিজ বাই 25%, 25% ডিক্রিজ হওয়া মানে আগে যদি 4 থাকে এখন 1 কমে যাবে, তো 4 থেকে 1 কমলে 3 হবে। তারপর হচ্ছে ফার্দার ইনক্রিজ বাই 25%, আমার 25% বাড়বে, তাহলে আগে যদি 4 থাকে 4 থেকে 1 বাড়লে কত হয় 5 হবে। তাহলে আমাদের এবার জিজ্ঞাসা করছে যে ইনক্রিজ বা ডিক্রিজ কী হয়েছে সেটা 100-এর মধ্যে বার করতে হবে, শতকরা যেহেতু পার্সেন্টেজ বলে দেওয়া আছে। তাহলে এভাবে কী করবো, এভাবে আবার টেনে দেবো, কাটাকাটি করবো, 5 1 এ 5, 5 2 10, ইস্টুর এদিকের সঙ্গে ওদিকে কাটাকাটি যাবে, যদি কাটাকাটি যেগুলো যায় সেগুলো সব কেটে দেবো, যদি কাটাকাটি না যায় ওখানে স্টপ করে মাল্টিপ্লিকেশন করে দেবো, তাহলে আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে 4 4 আর 16, 16 দোকানে 32, এদিকে হলো 32 অনুপাতের চিহ্ন, এদিকে 3 3 39, তাহলে বাড়লো কত 7, আগে ছিল 32 এখন 39, তাহলে বাড়লো কত 7, কতর মধ্যে 7 বাড়লো 32-এর মধ্যে 7 বাড়লো। আমার পার্সেন্টেজ বলেছে তাহলে কত মধ্যে দেখতে হবে 100 মধ্যে দেখতে হবে, 4 8 32, 4 25 অংশ 7 25 175 বাই 8, 8 2 16, 1 15, 8 1 কে 8, 7 70, 8 8 64, 6 60, 8 7 8 56 চলছে। তাহলে আমাদের কি বলেছিল নিয়ারেস্ট ইন্টিজার, তাহলে 21.87 হচ্ছে, তাহলে এটা কত হবে প্রায় 22-এর কাছাকাছি। তাহলে এটা যেহেতু বাড়ছে তাহলে ইনক্রিজ হবে, 22% কি হবে ইনক্রিজ হবে, তাহলে 22% ইনক্রিজ হলে অ্যান্সার। দেখো আমরা বলছে এই একটি কাজে 12% শেষ করতে পারে ধার্য সময় 15% সময়ে, এ এবং বি ধার্য সময়ে পুরোটা জুড়েই কাজ করলো এবং কাজটি নির্দিষ্ট সময় শেষ হলো, বি কাজটির কত অংশ করেছে এটা আমাদের বার করতে হবে। 4টে অপশন দেওয়া আছে। এই কোশ্চেনটা আরআরবি এনটিপিসি মেন 2022 সালে এসেছিল। দেখো এখানে পুরো গল্পটাই একে দিয়ে বলা হয়েছে, তাহলে আমি যদি দেখি এর ব্যাপারে এ কী করছে 12% কাজের 12%, তাহলে একদিকে আমি দেখছি ওয়ার্ক আর সময়ের কথা বলছি একদিকে হলো টি, তাহলে বলতে পারি তাহলে 12% কাজ শেষ করছে কত সময়ে 15% সময়ে, 15% সময়ে। আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় লাইনে বলছে এ এবং বি ধার্য সময়ে পুরোটা জুড়ে কাজ করলো, তাহলে ধার্য সময়ের পুরোটা মানে কি 100%, কোনো মানুষ তার পুরোটা দেবে মানে কি 100% দেবে, দেখবে অনেক সময় বলে না প্লেয়াররা বলে আমি এবার 100% দেবো, তার মানে কি আমি আমার পুরোটা দেবো। তাহলে এ যদি পুরো সময় ধরে কাজ করে, ধার্য সময়ে পুরো সময় ধরে কাজ করে, তাহলে কতটা কাজ করবে 15%-এর ভ্যালু যদি 12% হয়, মানে 15% সময় ধরে ধার্য সময়ে 15% কাজ করলে, যদি 12% কাজ করে তাহলে ধার্য সময়ে 100% কাজ করলে কতটা কাজ করবে সেটা বের করে নেবো। মানে সোজা কথা বলতে গেলে 15%-এর ভ্যালু হলো 12%, 100% ভ্যালু কত হবে, তাহলে নিশ্চয়ই 100% ভ্যালু কী হবে বেশি হবে, তাহলে 100 উপরে বসলো, নিচে বসলো 15 আর উপরে বসলো কত 12%, কাটাকাটি করো 5 3 15, 5 20 3 4 12, তাহলে দেখতে পেলাম 80% কাজ করবে এ। এ যদি তার ধার্য সময়ে সম্পূর্ণটা কাজ করে তাহলে 80% কাজ করবে, তাহলে বাকি কাজটা কি করবে, নিশ্চয়ই বাকি কাজটা বি বাকি কাজটা করবে, তাহলে কত পার্সেন্ট কাজ করবে 100 থেকে 80% বাদ দিলে 20%, তাহলে বি 20% কাজ করবে। তাহলে পার্সেন্টেজটা আজকে এই পর্যন্ত রাখছি। পার্সেন্টেজের আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে, তাহলে দুটো ভিডিও আপলোড করা হলো, সমস্ত অঙ্কগুলো ধরে ধরে দেখবে তোমরা, প্রত্যেকটা টাইপ কভার করা হবে। আবারও বলছি পার্সেন্টেজ চ্যাপ্টার যখনই শেষ করব তখন পার্সেন্টেজ থেকে কোনো কোশ্চেন আর তোমাদের বাঁধবে না। তাহলে আবারও বলবো যে ভিডিওগুলো সুন্দর করে দেখো, না কেটে না স্কিপ করে প্রত্যেকটা অঙ্কই দেখো, আর বুঝতে না পারলে সেটাকে বারবার রিভাইজ করে দেখো, আর সেটা কমেন্টও করতে পারো বুঝতে না পারলে। আমার ভিডিওটাকে কী করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে আরও 10টা ছেলেকে শেয়ার করার জন্য। তাহলে আজ এখানেই শেষ করলাম।